সাকিব বাসর ঘরে নববধূর ঘোমটা তুলতেই মলি মাথার খোপা থেকে পিন খুলে সাকিবের হাতের মাঝে ঢুকিয়ে দিল। সাকিব চিৎকার দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। মলির এমন আচরণে নির্বাক চোখে তাকিয়ে কি বলবে বুঝতে পারছে না। হাত থেকে চিরচির করে রক্ত পড়ছে। অন্য হাত দিয়ে টান দিয়ে পিনটা বের করতেই আরো রক্ত বের হতে লাগলো। ক্ষতস্থানটা চেপে ধরে মলির দিকে তাকাতে দেখলো মলি তার দিকে তাকিয়ে রাগে সাপের মতো ফুসফুস করতে করতে বলল, এই জানোয়ার, আমার শরীর স্পর্শ করার অধিকার তোকে কে দিয়েছে? সাকিব অবাক হয়ে বলল, তুমি তো আমার বিয়ে করাবো, আমি তো তোমার শরীর স্পর্শ করতেই পারি, আর আমি তো সেভাবে তোমাকে স্পর্শ করিনি। আমি শুধু হাত দিয়ে তোমার মাথা থেকে ঘোমটাটা সরিয়েছি, কিন্তু তুমি এটা কি করলে? এই ছোট লোক, মুখ সামলে কথা বল, না হলে তোর জায়গা বরাবর চেপে ধরে দম বন্ধ করে ফেলবো। মলির মুখে এমন কথা শুনে সাকিব অনেকটাই ভয় পেয়ে চমকে উঠল। আর কিছু না বলে দৌড়ে বাসর ঘর থেকে বের হয়ে গেল। সাকিব রুমের বাইরে এসে চিৎকার দিয়ে তার বাবা মাকে ডাকতে লাগলো। সাকিবের বাবা মা দৌড়ে এসে সাকিবের পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? তুই চিৎকার দিয়ে ডাকছিস কেন? সাকিবের মা মার্জিনা বেগমের চোখগুলো সাকিবের হাতের উপর। দেখতে পেল সাকিবের হাত থেকে রক্ত। চমকে উঠে সাকিবের হাত ধরে বলল, কি হয়েছে বাবা? তোর হাত থেকে রক্ত পড়ছে কিভাবে? আম্মা, কোন ডাকাত মেয়ের সাথে তুমি আমাকে বিয়ে দিলে? বাসর ঘরে ঢুকতেও আমার হাতের ভেতরে পিন ঢুকিয়ে দিয়েছে। কথাটি শুনে সাকিবের বাবা তোরাবালি চমকে উঠে হুঙ্কার ছেড়ে বলল, কি বললি তুই? এত বড় সাহস? আমার ছেলের হাতে পিন ঢুকিয়ে দিয়েছে? বাবা, শুধু পিন ঢুকিয়ে ক্ষান্ত হয়নি, যেসব কথা বলেছে তা বলবার মতো নয়। আমি তো তোমাদের কাছে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি। জানা নেই শোনা নেই কোথা থেকে কোন মেয়ে ধরে এনে আমার সাথে বিয়ে দিলে। একটুর জন্য জানে বেঁচে গেলাম, না হয় এখন আমার লাশ পড়ে থাকতো। মর্জিনা, ঘটককে ফোন দাও, তাড়াতাড়ি আমাদের বাসায় আসতে বলো। মেয়ের বাপ ভাইকে ফোন দাও, তাড়াতাড়ি আমাদের বাসায় আসতে বলো। এই ডাকাত মেয়েকে বাসা থেকে বের করতে হবে। তুমি শান্ত হও, আমি সবাইকে ফোন দিয়ে ডাকছি। সাকিব, তুই গেস্ট রুমে গিয়ে শুয়ে থাক, আমি তোর হাতের জন্য ব্যান্ডেজ নিয়ে আসছি। বলেই তার বাবা মা তাদের রুমের দিকে চলে গেল। সাকিব গেস্ট রুমের দিকে পা বাড়ালো। রাত ৩টা বাজে। সাকিবের ঘুম আসছে না। শোয়া থেকে উঠে বসলো। বিছানা থেকে নেমে পায়চারি করছে, কারণ সারাদিন একই পোশাক পরে আছে। পোশাকগুলো পরিবর্তন করা প্রয়োজন, তাই আস্তে করে গেস্ট রুম থেকে বের হয়ে গেল। তার বেডরুমের ভেতরে ঢুকে দেখলো মলি ঘুমাচ্ছে। বিছানার কাছে আসতে মলি ডাক দিয়ে বলল, এত রাতে তুই আমার রুমে এসেছিস কেন? মলির কথা শুনে সাকিব তো অবাক। বিছানার দিকে তাকাতেই দেখলো মলি উল্টো হয়ে ঘুমিয়ে আছে। তাহলে তার সাথে কথা বললো কে? মলি আবারও বলে উঠলো, কিরে, তোকে কি বলেছি তুই শুনছিস না? রুমের ভেতর যখন এসেছিস তখন আমার পা দুটো টিপে দে। মলির মুখে এমন কথা শুনে সাকিব যেন আরো সাকিবের মাঝে নেই। ভালো করে উকি মেরে দেখলো মলি কি জেগে আছে নাকি স্বপ্নে বলছে। চোখ তো বন্ধ, তার মানে ঘুমিয়েই তো আছে। তাহলে আমার সাথে কি ভূতে কথা বলছে? ভাবতেই সাকিবের শরীরে লোম দাঁড়িয়ে গেল। কি কাপড় চোপড় নেবে? ভয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সকালবেলা ঘটক আইনাল উদ্দিন আসলো। ড্রয়িং রুমে প্রবেশ করতে সাকিবের বাবা হুঙ্কার ছেড়ে বলল, তোমাকে মিয়া বড় ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু তুমি এটা কি কাজ করলে? আমার ছেলের গলায় এ কেমন ডাকাত মেয়ে ঝুলিয়ে দিয়েছো? ভাইজান, আপনি উত্তেজিত হবেন না। আপা আমারে ফোন কইরা সব বলছে, কিন্তু কথা হইল আমি তো ভালো দেখে আপনার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু বাসর ঘরের মেয়ে এরকম করলো কেন? কেন করলো সেটা আমাদের জানার দরকার নেই। তুমি কি মেয়ের বাপ ভাইদের কিছু বলেছো? আমি সকালবেলা মলির বাবার কাছে ফোন দিয়েছিলাম, সে আসতে পারবে না। মলির বড় ভাই হয়তো আসতে পারে। মর্জিনা বেগম বলল, কে আসে সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই মেয়ের সাথে আমি আমার ছেলে সংসার করতে দেব না। যে মেয়ে বাসর রাতে আমার ছেলেকে রক্তাক্ত করেছে, সেই মেয়ে যে কোনো সময় আমার ছেলেকে মেরে ফেলতে পারে। আহা, আপনারা যদি এইভাবে কথা বলেন তাহলে আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। আমি এত বিয়ের ঘটকালি করলাম, কিন্তু এমন পরিস্থিতির শিকার হইনি। বাসর রাত পার না হতে বউ রাখতে চাচ্ছে না। কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন বউ ডিভোর্স দিলে দেনমোহরের 50 লক্ষ টাকা পরিশোধ করতে হবে? কথা শুনে মর্জিনা বেগম ও তোরাবালি চমকে উঠল। ওদিকে মলি ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে হাই তুলে চিৎকার করে বলল, আমার নাস্তা কোথায়? এবারই সবাই কি মরেছে? এত বেলা হয়ে গেল, আমার নাস্তা এখনো দিচ্ছে না। এমন সময় সাকিব গেস্ট রুম থেকে বের হয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল, গতকাল রাতে তোকে কিচ্ছু বলিনি, তোর সমস্যা কি? তুই সকালবেলা রুম থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি তুই আমাকে তুই তাইকারি ব্যবহার করছিস? ওই বেটা, তুই আমাকে চিনিস? আমি মঞ্জু ডাকাতের মেয়ে, আমার ভাই শীর্ষ সন্ত্রাসী কাটা কলিম, আর আমি কতটারে থাবড়াইয়া কানের তলি ফাটাইয়া দিছি। দুইটা জামাইয়ের ওইটা চাপ দিয়া বেহুশ করে ফালাইছি, আর তুই তো আমার কাছে চুনোপুটি মাত্র। মলির কথা শুনে সাকিবের মাথার উপর যেন বাজ পড়লো। এইসব তুই কি বললি? দুটো জামাই মানে? তোর কি আগেও বিয়ে হয়েছিল? কেন রে, তুই জানিস না আমার আগে 2টা বিয়ে হয়েছে? সাকিব যেন আর সাকিবের মাঝে নেই। কোনো কথা না বলে দৌড়ে মা বাবার রুমে চলে গেল। আমার তো মাথা ঘুরতেছে। আইনাল উদ্দিন, তোমার মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে নাকি সকালবেলা উল্টোপাল্টা কিছু খেয়েছো? বিয়ের কাবিন করলাম 5 লাখ টাকা, সেখানে 50 লাখ টাকা হলো কিভাবে? আরে আপা, এত সময় তো আপনাকে যোগ বিয়োগ গুণ ভাগ সব বোঝালাম, তারপরও আপনি বুঝেও না বোঝার ভান করছেন কেন? এমন সময় সাকিব দৌড়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। হাঁপাতে হাঁপাতে তার মা বাবার কাছে বলল, মা বাবা, তোমরা কি আমাকে জেনে শুনে জাহান্নামে নিক্ষেপ করলে? এই মেয়ের তো আগেও 2টা বিয়ে হয়েছে। সাকিবের কথা শুনে সাকিবের মা বাবা যেন আকাশ থেকে পড়লো। সাকিব ঘটককে দেখে ঘটকের কলার ধরে বলল, সব নষ্টের গোড়া তুই। ওই মেয়ের বাবা ডাকাত, ওর ভাই শীর্ষ সন্ত্রাসী, তুই জেনেও কেন ওর সাথে আমাকে বিয়ে দিলি? মর্জিনা বেগম কাঁদো কাঁদো গলায় বলল, আরে বাবা, এখানেই শেষ নয়। 5 লাখ
টাকা কাবিন করেছিলাম, কিন্তু সেই 5 লাখ এখন 50 লক্ষ টাকা দেনমোহর হয়ে গেছে। এখন যদি ওই মেয়েকে ডিভোর্স দিতে হয় 50 লক্ষ টাকা গোনা লাগবে। সাকিব ঘটকের কলা ছেড়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, একটা প্রেম করি নাই। প্রেম করে যদি পালিয়ে গিয়েও বিয়ে করতাম তাহলে আজকের দিনটার মতো পস্তাতে হইতো না। এমন সময় কলিং বেল বেজে উঠলো। আইনাল উদ্দিন বলল, আমার মনে হয় মেয়ের বাপ ভাই এসেছে। তোরাব আলী বলল, আসলে তো ভালোই, আজ একটা বোঝাপড়া হয়ে যাক তাদের সাথে। বলেই একাই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। আইনাল উদ্দিন পেছন থেকে ডাক দিয়ে বলল, ভাইজান আপনি একা যাবেন না, সাকিব তুমিও তোমার বাবার সাথে যাও। সাকিব কিছু বলার আগেই তোরাব আলী ড্রয়িং রুম থেকে বের হয়ে দরজার সামনে চলে গেল। মা গো বাবা গো বলে চিৎকার শুনে সবাই দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুম থেকে বের হতে দেখলো তোরাব আলীকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে মলির একমাত্র বড় ভাই জুম্মন। এমন দৃশ্য দেখে সাকিব ভয়ে চমকে উঠল। তোরাব আলী কাঁদো কাঁদো গলায় বলল, বাবা আমি কি করেছি? আমার মাথায় পিস্তল তাক করলে কেন? জুম্মন ভয়ঙ্কর চেহারায় সবার দিকে তাকিয়ে বলল, আমার আদরের বোন ফোন করে আমার সাথে কান্নাকাটি করছে। গতকাল রাত থেকে তোরা কেউ আমার বোনটার কিছু খাইতে দাস নাই। এমন সময় মলি কান্না করতে করতে দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরলো। সাকিব বলল, আপনার বোনের আগে 2টো বিয়ে হয়েছিল, সেটা আপনারা গোপন করেছেন। মলি গত রাতে আমার হাতে পিন ঢুকিয়ে ক্ষত করে দিয়েছে, আমার সাথে যাতা ব্যবহার করেছে, সকালবেলা ঘুম থেকে উঠে চেঁচামেচি করেছে, আমাকে দূর দূর করে রাতের বেলা রুম থেকে বের করে দিয়েছে, আমাকে হাত পা টিপতে বলেছে। আর আপনি এখন আমাদের বাসায় পিস্তল নিয়ে এসে আমার বাবার মাথায় পিস্তল তাক করে আছেন, এটা কেমন বিচার? বিবেক বলতে কি আপনাদের কিছুই নেই? জুম্মন হাসতে হাসতে বলল, আমরা না হয় অশিক্ষিত মূর্খ, আমাদের না হয় বিবেক নেই, কিন্তু তুই তো শিক্ষিত, তোর বাপ মা তো শিক্ষিত। তা তোরা বিয়ের সত্ত্বে প্রাইভেট কার নিলি, সুকেশ আলমারি সোফা দামি স্বর্ণালঙ্কার খাট পালঙ্ক আরো কত কিছু দাবি করে নিলি, তোদের বিবেকের কি হয়েছে? কথাটি শুনে সাকিবের বাবা মা মাথা নিচু করে ফেললো। তোরা যৌতুক দাবি করবি, সৎ সতী মেয়ে দাবি করবি, যাকে বলে একের মধ্যে 7, সবই 16 আনা যদি বুঝে নিবি তাহলে একটু প্যারা সহ্য করতে পারবি না? যেই গাভী দুধ দেয় তার তো লাথি খেতেই হবে। বলেই হাহা করে হাসতে লাগলো। জুম্মনের মুখে এমন কথা শুনে সাকিব মনে মনে বলল, কথা কিন্তু মিথ্যে বলেনি, আমার বাবা মার লোভের কারণে আজ আমাকেই পস্তাতে হলো। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় যারা যৌতুক দাবি করে, পুত্রবধূকে অত্যাচার করে তার বাবাকে চাপ দিয়ে যৌতুক দাবি করে, তাদের সাথে এমনটাই করা উচিত? গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।